পায়ের জুতা দিয়ে মাথায় না চাপড়ালে দূর হতো না লর্ড ক্লাইভের মাথার ব্যথা। অবশেষে নিজের হাতে নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করলেন। কেউ মরলেন ঢাকার বুড়িগঙ্গার নৌকাডুবিতে, আবার কেউ বা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিলেন কূপে। গলায় বালির বস্তা বেঁধে কাউকে নিক্ষেপ করা হলো দুর্গের চূড়া থেকে। কুষ্ঠরোগে শরীর পচে কেউ বা মারা গিয়েছিলেন একাকী জঙ্গলে, কারো মৃত্যু হয়েছিল ফাঁসি কাস্টে ঝুলে। মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ কিংবা লর্ড ক্লাইভ, কারুরই কপালে জোটেনি স্বাভাবিক মৃত্যু। ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের পরিণাম কখনোই সুখকর হয় না। আমার আজকের ভিডিওতে আমি তুলে ধরব প্রকৃতির অমোঘ নিয়মে পলাশীর সেই সব ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক পরিণতির করুণ চিত্র। মুর্শিদাবাদ বাংলা ও বাঙালির ইতিহাস ও অস্তিত্ব জুড়ে একটি আবেগময় অঞ্চল। কত শত ঘটনার সাক্ষী এই মুর্শিদাবাদ। বাংলার নবাবদের শান শওকত যেমন দেখেছে মুর্শিদাবাদ, তেমনি দেখেছে ষড়যন্ত্রকারীদের আস্ফালন ও তাদের করুণ পরিণতি। মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে পেছন থেকে যে নিজের খঞ্জর দিয়ে হত্যা করেছিল, সেই মোহাম্মদী বেগের পরিণতিই জানাবো ভিডিওর শুরুতে। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও মোহাম্মদী বেগ নবাব আলীবর্দী খানের আমল থেকেই মুর্শিদাবাদ প্রাসাদে বড় হয়েছিল নবাব পরিবারের স্নেহ ছায়ায়। নবাব সিরাজউদ্দৌলার সাথেও তার সম্পর্ক ভালো ছিল। নবাব সিরাজকে বন্দী করার পর মির্জাফরের ছেলে মিরনের প্ররোচনা ও টাকার লোভে মোহাম্মদী বেগ সিরাজ হত্যার দায়িত্ব নেয়। নবাব সিরাজ মৃত্যুর আগে প্রাণ ভিক্ষা না চেয়ে মোহাম্মদী বেগের কাছে 2 রাকাত নামাজ পড়ার আকুতি জানিয়েছিলেন। মোহাম্মদী বেগ সে সুযোগটুকু দিতে পারেনি। নির্মমভাবে নামাজরত সিরাজকে পেছন দিক থেকে খঞ্জর দিয়ে হত্যা করেছিল। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। এই মোহাম্মদী বেগের অস্বাভাবিক করুণ মৃত্যু হয়েছিল। নবাব সিরাজকে হত্যার পর বদ্ধ উন্মাদ হয়ে মুর্শিদাবাদের পথে ঘাটে ঘুরতে থাকে মোহাম্মদী বেগ। একদিন অন্ধকার কূপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে নিজের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেয় সে। ঘসিটি বেগম পলাশীর ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলেন ঘসিটি বেগম। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার আপন বড় খালা। ঘসিটি বেগম চেয়েছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসাতে, কিন্তু নবাব আলীবর্দী খাঁর ইচ্ছায় সিরাজউদ্দৌলা ক্ষমতা আরোহণ করলেন এবং ঘসিটি বেগম তা মেনে নিতে পারলেন না। তাই তিনি সেনাপতি মির্জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ ও উমিচাঁদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেন এবং ইংরেজদের সাথে হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। যুদ্ধের পর মির্জাফর পুত্র মিরন ঘসিটি বেগমকে মুর্শিদাবাদ থেকে নিয়ে এসে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ভোর রাতে ঢাকার জিঞ্জিরা প্রাসাদ থেকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার ছলে ঢাকার বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে হত্যা করা হয় তাকে। ইয়ার লতিফ পলাশীর ষড়যন্ত্রকারীদের মধ্যে আরেক নাম হচ্ছে ইয়ার লতিফ, যে কিনা নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিল। মির্জাফরের নির্দেশে পলাশী যুদ্ধের ময়দানে ইয়ার লতিফ তার বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিল। যুদ্ধের পর নিখোঁজ হয়ে যায় সে। অনেক ইতিহাসবিদদের মতে ইংরেজরাই তাকে গুম করে হত্যা করেছিল। রায়দুর্লভ নবাব সিরাজউদ্দৌলার আরেক সেনাপতি, যে কিনা ইয়ার লতিফের মতোই পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারী ছিলেন। নবাব সিরাজের অনুগত সেনাপতিরা যখন যুদ্ধের ময়দানে প্রাণপণ লড়াই করছিল, রায়দুর্লভ তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে নির্বিকার দাঁড়িয়েছিল। নবাবের পতনের পর ভয়াবহ মৃত্যু হয় তার। বক্সারি যুদ্ধের আগে 1765 সালে মীর জাফরের জামাতা মীর কাসেম রায়দুর্লভকে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ থেকে জীবন্ত অবস্থায় গঙ্গায় নিক্ষেপ করে। গঙ্গায় সলিল সমাধি হয় তার। উর্মিচাঁদ ব্যবসায়ী উর্মিচাঁদ ছিলেন পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে লর্ড ক্লাইভের প্রধান ব্যক্তিদের একজন। পলাশীর যুদ্ধে নবাব সিরাজকে পতন করাতে পারলে নবাবের সম্পত্তির 4 আনা উমিচাঁদ পাবে। নবাবের ধনদৌলত থেকে মোট 40 লাখ টাকার দাবিদার ছিলেন এই উর্মিচাঁদ, কিন্তু জাল চুক্তিপত্রের অজুহাতে পরে তাকে আর কোনো টাকা দেয়নি ইংরেজরা। এই টাকার শোকে উর্মিচাঁদ বদ্ধ পাগল হয়ে মুর্শিদাবাদের পথে প্রান্তরে ঘুরতেন আর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে লাফালাফি করতেন। এভাবে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে উর্মিচাঁদ। হায়রে লোভ, হায়রে বিশ্বাসঘাতকতা, কি নিদারুণ মৃত্যু উর্মিচাঁদের। রাজা রাজবল্লভ আমাদের ঢাকারই নবাব ছিলেন।
ছিলেন ঘসিটি বেগম এবং মীর জাফরের কাছের মানুষ। বিশাল অঙ্কের দুর্নীতির কারণে নবাব সিরাজ খুবই অসন্তুষ্ট ছিলেন রাজা রাজবল্লভের উপর। রাজা রাজবল্লভ তার ছেলে কৃষ্ণদাসকে কলকাতায় ইংরেজদের ছত্রছায়ায় পাঠিয়ে দেন দুর্নীতির বিশাল অঙ্কের টাকার সাথে দিয়ে। পরবর্তীতে এই বিষয়টাই নবাবের সাথে ইংরেজদের সশস্ত্র যুদ্ধের ক্ষেত্র তৈরি করে। পলাশীর যুদ্ধে নবাবকে হারানোর জন্য রাজা রাজবল্লভ অনেক টাকা ইনভেস্ট করেছিলেন। নবাবের পতনের পর 1763 সালে নবাব মীর কাসিম তাকে নদীর জলে চুবিয়ে মারেন। সন্দেহ ছিল রাজা রাজবল্লভ ইংরেজদের সাথে মিলে নবাব মীর কাসিমকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছেন। জগৎ শেঠ সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে এই জগৎ শেঠের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই জন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেছিলেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরের পরেই আসে জগৎ শেঠের নাম। পলাশীর সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জগৎ শেঠও তার ব্যতিক্রম নন। পলাশীর যুদ্ধের পর ইংরেজরাই জগৎ শেঠের টাকশাল ও প্রাসাদ লুট করে, তাকে সর্বশান্ত করে। তার টাকশালও একসময় বন্ধ হয়ে যায়। পরিণতি এখানেই শেষ নয়। সে সময়ের মুর্শিদাবাদের আরেক ধনকুবের কাঠগোলা প্রাসাদের সিংজির সঙ্গে জগৎ শেঠের ছিল দহরম মহরম। পলাশী যুদ্ধের পরে এই কাঠগোলা প্রাসাদেই ষড়যন্ত্রকারীরা যার যার পাওনা বুঝে নেওয়ার জন্য বৈঠক করেছিল। নিয়তির কি পরিহাস! কিছুদিন পরে এই কাঠগোলা প্রাসাদেই জগৎ শেঠকে হত্যা করা হয়। ইংরেজরাই এই কাজ করে। সঙ্গে ছিল মীর জাফর চক্র। শুধু জগৎ শেঠ একাই নন, সপরিবারে তাকে হত্যা করা হয় এই কাঠগোলা প্রাসাদে। এভাবেই ইতিহাসের বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতেই হয়, কখনো ব্যক্তিকে আবার কখনো পুরো জাতিকে। মীর মিরন মীর জাফরের ছেলে মীর মিরন। মীর জাফর সিংহাসনে থাকলেও আসলে রাজ্য চালাতেন মীর মিরন। এই মিরনের নির্দেশেই মহম্মদী বেগ নবাবকে হত্যা করে। শুধু হত্যা নয়, সিরাজউদ্দৌলার লাশকে ক্ষত বিক্ষত করে বস্তায় ভরে তারই প্রিয় হাতির পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ প্রদক্ষিণ করিয়েছিল এই মীর মিরন। পরে সিরাজের মা আমেনা এবং সিরাজের ছোট ভাই মির্জা মেহেদীকেও নিষ্ঠুরভাবে হত্যা করে মিরন। নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। নবাব পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদেরকেও নানা কায়দায় হত্যা করে মিরন। পরে বিহারে বজ্রপাতে মৃত্যু হয় মিরনের। তখনও বাংলার নবাব মিরনের বাবা মীর জাফর। ছেলের মৃত্যু সংবাদ শুনে বেহুশ হয়ে গিয়েছিল মীর জাফর। পরবর্তীতে শোনা যায় বজ্রপাতে নয়, ইংরেজরাই তাঁবুতে আগুন দিয়ে তাকে মেরে ফেলেছিল। মীর কাসিম মীর জাফরের জামাতা মীর কাসিম সিরাজকে ভগবানগোলা থেকে ধরে নিয়ে এসেছিল। নবাবের পতনের পর ইংরেজরা মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিল। সিংহাসনে বসেই মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে চলে যায়। কয়েকটি খণ্ডযুদ্ধে সে ইংরেজদের কাছে পরাজিত হয়। পরাজিত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। জঙ্গলেই ইংরেজদের হাতে তার 2 পুত্র নিহত হয়। 1777 সালে দিল্লির রাজপথে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায় মীর কাসিমকে। মীর জাফর পলাশী ষড়যন্ত্রের মূল নায়ক মীর জাফর আলী খান কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন পলাশীর যুদ্ধে নবাবের পাশে থাকবেন, কিন্তু বেইমানি করেছিলেন। তাই বাংলায় আজ বেইমান এবং মীর জাফর সমার্থক শব্দ। নবাবের পতনের পর 80 বছর বয়সে তাকে নবাব করা হয়। ইংরেজদের তোষামোদকারীর কারণে তাকে ক্লাইভের গাধা বলা হতো। দুর্নীতির দায়ে 2 বছর পর ইংরেজরা তাকে সিংহাসনচ্যুত করে এবং তার জামাতা মীর কাসিমকে নবাব করে। তারও 2 বছর পর মীর কাসিমকে সরিয়ে মীর জাফরকে পুনরায় নবাব করা হয়। এর 2 বছর পর মীর জাফরকে আবার হটানো হয় এবং ইংরেজরা সরাসরি ক্ষমতায় বসে। এর কিছুদিন পরেই কুষ্ঠরোগে আক্রান্ত হয় মীর জাফর। তার শরীরে অসংখ্য ঘা আর ফোড়া হয়ে রক্ত ও পুঁজ পড়ে দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। বাঁচানোর আশায় রাজা নন্দকুমার কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া পানি ঔষধ হিসেবে খাওয়ানোর ব্যবস্থা করে। তবুও আরোগ্য লাভ করে না। মৃত্যু জ্বালায় ধুকতে ধুকতে প্রাণ যায় মীর জাফরের। লর্ড ক্লাইভের মৃত্যু আরো ভয়ানক, মর্মান্তিক বললেও কম বলা হবে। মাথায় এক অদ্ভুত যন্ত্রণায় ভুগতেন তিনি। সেই যন্ত্রণা প্রশমন হতো শুধু নিজের পায়ের জুতো দিয়ে নিজের মাথায় চাপড়ালে। জুতো দিয়ে মাথায় চাপড়ানোর জন্য একজন ভৃত্য রেখেছিলেন তিনি, কিন্তু সে ভৃত্যের চাপড়ানোতে কাজ হতো না, নিজেকেই তা করতে হতো। পলাশীর ষড়যন্ত্রের পর সে মানসিকভাবে আর কোনোদিন সুস্থ হতে পারেনি। সব যন্ত্রণার উপশম ঘটাতে নিজেই নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করে। বিশ্বাসঘাতকতা কঠিন পাপ, আর পাপ কখনো কাউকে ক্ষমা করে না। পলাশীর বিশ্বাসঘাতকদের নির্মম পরিণাম আমাদের এই শিক্ষা দেয় যে পরকাল তো বটেই, এই দুনিয়াতেও তার ফল ভোগ করতে হয়, আর এটাই প্রকৃতির নির্মম প্রতিশোধ।
আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।